আমাদের দুজন অতিথি যুক্ত আছেন, মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, সাবেক হেড অফ মিশন, বাংলাদেশ দূতাবাস মিয়ানমার, এবং সাথে আরেকজন রয়েছেন আসিফ মুনির, অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ। দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেতে চাই মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, আপনার কাছে। এই যে ৮ বছরেও প্রত্যাবাসন শূন্য যে অবস্থা, কোনো অগ্রগতি নেই, আমাদের একটি রিপোর্ট আমরা দেখছিলাম, অবশ্যই আপনিও দেখেছেন, কেন? তাদের যে কোনো ধরনের উৎসাহ বা কোনো ধরনের সেখানে তাদের যে ফেরত নেবে সেই ধরনের মনোভাব তারা কখনো পোষণ করে না বা এখনো পোষণ করছে না। তো সেই পোষণ না করার পেছনে কারণ হচ্ছে তারা যখন রোহিঙ্গাদের আমাদের দেশে বিতরণ করে পাঠাচ্ছিল তখন তাদের একটা সুনির্দিষ্ট তাদের লক্ষ্যমাত্রা ছিল যে রোহিঙ্গাদের ফেরত না নেওয়া, রোহিঙ্গাদেরকে রাখাইন স্টেটে মার্জিনালাইজ করা, তারা যেন সংখ্যাগরিষ্ঠ হতে না পারে সেসব দৃষ্টিভঙ্গি, এবং সামরিক শাসনকে নিষ্কণ্টক এবং অবারিত করার জন্য তারা সেখানে একটা উপলক্ষ খুঁজে বেরিয়েছিল। সেটা রোহিঙ্গারা ছিল সেখানে উপলক্ষ, সেগুলো এখনও আছে বিদ্যমান, যার জন্য এটা সেদিক থেকে যেমন উদ্যোগ বা কোনো ধরনের তারা সাড়া দেয়নি, বাট আমাদের দিক থেকেও আমরা যে খুব একটা বেশি ভালো কোনো কূটনৈতিক উদ্যোগ যে গ্রহণ করতে পেরেছি সেটাও না। আমরা সবসময় কূটনৈতিক উদ্যোগ এবং সেটাকে সময়ে সময়ে নেপেডুকে কিছু কিছু নেতিবাচক বার্তাও দিয়েছি রোহিঙ্গাদের বিষয়ে। সেটা আমাদের খুব বেশি নাও, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা আরও জোরালো কিছু তাদেরকে নেতিবাচক বার্তা দিয়েছি, যার জন্য বিষয়টা আরও জটিলতর হয়েছে এখন। তো এটা হচ্ছে যেমন আজকেও আমি একটু আগে শুনছিলাম যে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছিলেন যে এটা বাইল্যাটারালি এটা সমাধান করার খুব সম্ভাবনা খুব কম জাতিসংঘের মাধ্যমে। আমরা তো 9 বছর দেখেছি মাল্টিল্যাটারালি এটার কোনো রিজলভ হয় নাই, বরং সমস্যাটা আরও জটিল থেকে জটিলতর হয়েছে। এটা হচ্ছে একেবারে দ্বিপাক্ষিক একটা বিষয়, বাইল্যাটারাল বিষয়ের মধ্যেই রাখতে হবে। এটা যদি আমরা করি যে বাইল্যাটারাল বিষয়টাকে না যাই, তাহলে সেখানে আমার মনে হয় এটা আরও দীর্ঘায়িত হবে বিষয়টা। জি, অবশ্যই আপনার কাছে আবারও আসার চেষ্টা করব। তার আগে একটু যেতে চাই আসিফ মুনির স্যারের কাছে। আপনি যেহেতু এই বিষয় নিয়ে আসলে অনেক বেশি গবেষণা করছেন, মিয়ানমারের বর্তমান বাস্তবতা আসলে এখন কতটা অনুকূলে এই প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য? ধন্যবাদ। আসলে অনুকূলে নেই। আগে যতটুকু ভাবা হচ্ছিল তার চেয়ে আরো খারাপ অবস্থা এখন। কারণ সেখানে সংঘাতময় অবস্থা, সেখানে বিভিন্ন পক্ষের সাথে সেখানে সামরিক জান্তা অথবা গণতন্ত্রের আদলে যে নির্বাচন হয়েছে, সবকিছু মিলিয়ে সেখানে গত কয়েক বছরে কোনো অগ্রগতি কিন্তু হয়নি আসলে। এবং যেটা আমাদের সরকারি জায়গা থেকেও এখন বলা হচ্ছে যে দ্বিপাক্ষিক আলোচনাটায় আসলে খুব বেশি অগ্রগতি হয় না, হয়ওনি। কিন্তু এখন যেটা গত কয়েক বছরে একটু স্তীমিত, সেটা হচ্ছে যে বহুমাত্রিক যে কূটনীতি, সেই জায়গাটায় কিছুটা ঘাটতি আছে। গত বছর একটা হয়েছে যেটা আন্তর্জাতিক সম্মেলন, কিন্তু আমরা দেখি যে মাঝে মাঝে বড় কোনো উদ্যোগ বা রাষ্ট্রপ্রধানের দিক থেকে যখন কোনো উদ্যোগ হয় বা বক্তব্য হয়, তার ধারাবাহিকতায় কিন্তু আমরা চলমান কূটনীতি দেখি না। সেটা বিভিন্ন দূতাবাসের মাধ্যমে এবং বিভিন্ন লেভেলে অনেক সময় সরাসরি কূটনীতি অথবা অন্যান্য দেশের আঞ্চলিক যে প্রেক্ষাপটগুলো আছে, আঞ্চলিক জোটগুলো আছে, সেই জায়গায় ধারাবাহিকতাটা রক্ষা হয় না। কাজে দেখা যায় যে বছর ঘুরে একবার বা দুবার হয়তো সর্বোচ্চ পর্যায়ে একটা বক্তব্য আসে, কিন্তু সেটার ধারাবাহিকতাটা থাকেনি। এইটা না থাকলে যেটা হবে যে আমাদের দিক থেকে আমরা যদি বলি যে এটার একটা চলমান কূটনীতি, সেইটার ব্যাহত হয়। আর একটা হচ্ছে যে বিশ্বে এখন যেহেতু অন্যান্য শরণার্থী সংকট রয়েছে, সেটার কারণেও মাঝে মাঝে এটা পিছিয়ে পড়ে আলোচনায়। তো সেই কারণে আরেকটি হচ্ছে যে অর্থায়নের যে সংকট, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, চাপ বাড়ছে কক্সবাজারের উপরে, এবং সেই ক্ষেত্রে অর্থায়নের যে জায়গাটা ছিল গত কয়েক বছরে, প্রতি বছরই একটু একটু করে কমে এসেছে, গত বছরও আরো কমেছে। কাজে এটি আরেকটি বড় সংখ্যার জায়গা। কাজে প্রত্যাবাসনটা যত বিলম্বিত হচ্ছে, এবং বিলম্বিত হওয়াটার কারণও তাই যে এটা জটিল একটি সংকট, আন্তর্জাতিক সংকট, কেউই এটাকে তেমন কোনো বড় ভাবে এগিয়ে যেতে পারছে না। পাশাপাশি এখানে উত্তরোত্তর সংকটই বাড়ছে অর্থনৈতিক সহায়তা কম থাকার কারণে। জি, যেতে চাই এমদাদুল ইসলাম আপনার কাছে। বেশ কয়েকটি সংকটের কথা তিনি তুললেন, অর্থনৈতিক সংকট বাংলাদেশের ভেতরে, এবং যদি বাহিরে বলি কূটনৈতিক সংকট। এখানে সেক্ষেত্রে চীন এবং ভারতের ভূমিকা কি সহায়ক ভূমিকা পালন করছে নাকি আরো বাধা দিচ্ছে? ধন্যবাদ। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে বড় বড় দেশগুলোর মিয়ানমারের তাদের
অর্থনৈতিক, তাদের ভূ রাজনৈতিক এবং তাদের ভূ কৌশলগত কিছু অবস্থান আছে। সেই অবস্থানগুলো থেকে চীন যেমন মিয়ানমারের ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর, একইভাবে ভারত তার মাল্টি ট্রানজিট প্রজেক্ট নিয়ে আরও বেশি স্পর্শকাতর মিয়ানমারের বিষয় নিয়ে। তো সেখানে এই সিদ্ধান্ত গ্রহণে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের সময় তারা তাদের এই সব জিনিসগুলো তারা ধর্তব্যের মধ্যে আনে এবং সেজন্য এই জিনিসটাকে প্রলম্বিত বা রোহিঙ্গা প্রত্যাবাসনটা প্রলম্বিত হচ্ছে এবং সেটার কোনো হ্যালো কাটে গেছে, লাইন নেই। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, এখন শুনতে পাচ্ছি, মধ্যখানে একটু ড্রপ হয়ে গেছিলাম। জি, তো সেখানে এই যে আমি যে কথাটা বলছিলাম যে এরা তাদের তাদের যার যার দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গা এবং মিয়ানমারের সাথে সম্পর্কটা তারা বিবেচনায় রেখেই তারা পদক্ষেপ গ্রহণ করে এবং সেখানে যেমন চীনের স্বার্থ অনেক বেশি। বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে যদি কম্পেয়ার করা হয়, সেখানে দেখা যায় চীন তার ডিপ সি পোর্ট নিয়ে চিন্তা করবে, তার গ্যাস ফিল্ড নিয়ে চিন্তা করবে, ইরাবতীতে তাদের জলবিদ্যুৎ নিয়ে চিন্তা করবে, তাদের ইকোনমিক করিডোর নিয়ে চিন্তা করবে। সেখানে বাংলাদেশে সেটা হচ্ছে বাংলাদেশে তাদের বিনিয়োগ নিয়ে তারা। সুতরাং দুটাকে কম্পেয়ার করলে চীন অবভিয়াসলি সেখানে মিয়ানমারের বিষয়টাকে সবসময় অগ্রগামী করে রাখে। একই সাথে ভারত সেখানে যেহেতু বাংলাদেশের উপর তাদের কোনো ধরনের করিডোর বা এটা সেটা না, তারা এখন চাচ্ছে কলকাতা সিটিওয়ে আইজল প্ল্যাটোয়া হয়ে আইজলের সাথে সংযোগ, তাদের 7 সিস্টারের সাথে সংযোগ স্থাপন করা, সেটা মিয়ানমারকে তাদের অবশ্যই প্রয়োজন। সুতরাং তারা মিয়ানমারের বিষয়টা বেশি করে দেখে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য। সুতরাং এগুলি যখন আপনার ভূ রাজনীতির বিষয়টা যখন সামনে আসে, তখন বোঝা যায় যে এটা বায়োল্যাটারালি, আমি একটু আগে বলছিলাম রোহিঙ্গা সমস্যাটাকে বায়োল্যাটারালি দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিকভাবে না নিলে মাল্টিল্যাটারাল যেই করুক তার স্বার্থ থেকে সে দেখবে, তখন এই সমস্যা শুধু এটা দীর্ঘায়িত হবে বলে দীর্ঘায়িত হওয়া ছাড়া অন্য কোনো এখানে আমরা সম্ভাবনার আলো দেখতে পাবো না। জি, অবশ্যই আসিফ মুনিরের কাছে যেতে চাই। বেশ কয়েকটি সংকটের কথা আপনি বলছিলেন, পাশাপাশি আরও একটি সংকট যদি একটু পরিসংখ্যান যদি ধরি, প্রতি বছর কক্সবাজারে 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য প্রয়োজন প্রায় $1 বিলিয়ন। ফান্ডিং প্রতি বছর 40 থেকে 50% কমছে। সেক্ষেত্রে বিশ্ব কি আসলে এই ব্যাপারটিকে এক প্রকার অবহেলা করছে বা তাকিয়েও দেখছে না? কি মনে হচ্ছে আপনার? যেটা আমি বলছিলাম একটু আগে, যে বিশ্বে যে অন্যান্য শরণার্থী সংকট রয়েছে, সেটার পাশাপাশি যেটা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি, যেখানে তারা প্রাধান্য দিচ্ছে যে মেক আমেরিকা গ্রেট এগেন, এবং অন্যান্য দেশের ব্যাপারে অথবা যে কোনো দেশেরই শরণার্থীদের ব্যাপারে তাদের সহানুভূতির জায়গাটা কিছুটা কম। গত বছর যেহেতু বিশেষ করে মার্কিন সহায়তাটা কমেছে, তবে এটাও আছে যে সেটা কমার পরেও ক্ষেত্র বিশেষে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবার সহায়তা কিছুটা চলমান রেখেছে। এটা কক্সবাজারের ক্ষেত্রে রোহিঙ্গাদের ক্ষেত্রেও সেটা আছে, এবং অন্যান্য জায়গায় যে রোহিঙ্গারা আছে সেটার ব্যাপারেও। কাজেই সামগ্রিক কিছুটা কমছে, আবার এখানে একেবারে যে কমে খুবই বিপজ্জনক অবস্থায় যাবে সে কি জায়গায় যাচ্ছে না, কারণ বিশ্ববাসী তো আসলে এটার কোনো সমাধানের জায়গায় আসতে পারছে না। আমরা যখন বলছি আন্তর্জাতিক সমস্যা, কাজেই সেখানে তারা কিছুটা এটা দায়ভারটাকে ওভাবে নিচ্ছেন যে ঠিক আছে, আমরা যেহেতু এটা পারছি না, আমরা অন্তত এদের সহায়তা জায়গাটাকে অব্যাহত রাখি। আরেকটা হচ্ছে যে গত ডিসেম্বরে যে আন্তর্জাতিক সম্মেলন হলো, সেখানে কয়েকটি রাষ্ট্র কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, এবং এটা কিন্তু ইউএনএইচসিআর বা জাতিসংঘের সামগ্রিকভাবে একটা উদ্যোগ থাকে যে ফান্ডটা রেইজ করা। তো প্রতি বছরই যেটা হয় যে অনেকটা বড় ঘাটতি থাকে, ডিসেম্বর নাগাদ সেটার কিছু প্রতিশ্রুতি আসে, কিছুটা সেটা কমে আসে, কিন্তু অ্যাকুমুলেট করছে, অর্থাৎ এই যে ঘাটতি এটা প্রতি বছর একটু একটু করে বাড়ছে, কিন্তু একেবারে কমে যাচ্ছে না। তো সেইটার জন্য অন্তত ওই চাপটা রাখা, এই অর্থায়নের চাপটা যথেষ্ট রাখা দরকার, এবং আন্তর্জাতিক ভাবে যেহেতু তাদের একটা দায় আছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্যদের, এই চাপটা শুধু বাংলাদেশ না, যেসব দেশেই রোহিঙ্গারা আছে তাদের সকলে সেই সব দেশের, এবং রোহিঙ্গাদের যে ডায়াসপোরা আছে, তাদের যে প্রবাসী নেটওয়ার্ক গুলো আছে, তাদের কাছ থেকে এই চাপটা অব্যাহত থাকা দরকার, যে অর্থায়নটা কমানো যাবে না। জি, এমদাদুল ইসলাম, আপনার কাছে যেহেতু আপনি নিরাপত্তার বিষয়গুলো আপনি নজরদারিতে রাখছেন, এই সংকটটা লং টার্ম যদি চলতে থাকে, কক্সবাজারের নিরাপত্তা পাশাপাশি সমগ্র বাংলাদেশের নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ? ধন্যবাদ। এটা আসলে বহুদিন আগে, যে 2017 সালে কফি আনান কমিশন যখন সাবমিট করা হয়েছিল 24শে অগাস্ট,
সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে এই সংকটটা যদি, বা তখনও পর্যন্ত সংকট এত প্রকট ধারণ করে নাই, 2024 সালে 25 থেকে মানুষ আসছে, বাট রোহিঙ্গা বিষয়টা তখনই উনি বক্তব্যের মধ্যে নিয়ে বলেছিলেন যে যদি এই রোহিঙ্গা ইস্যুটা অর্থাৎ নর্দার্ন আরাকানের ইস্যুটা যদি ইমিডিয়েটলি যদি অ্যাড্রেস করা না হয়, আলটিমেটলি এটা এখানেই একটা মিলিটেন্সি ডেভেলপ হওয়ার জন্য ফার্টাইল ল্যান্ড হিসেবে পরিণত হবে। সেটা শুধু বাংলাদেশ এবং মিয়ানমারকেই এনগালফ করবে না, সাউথ ইস্ট এশিয়াকেও সেখানে তারা ইট উইল এনগালফ। এখন এটা হচ্ছে রোহিঙ্গা অবস্থানটা বাংলাদেশে, আমি এটা একটা বলকানোর সাথেই তুলনা করবো, একটা বলকানো। সো আমরা প্রবাবলি উই আর ওয়েটিং ফর ইরাপশন যদি হয় বাংলাদেশের জন্য এটা হবে সবচাইতে বড় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি। কারণ তৃতীয় পক্ষ এই পর্যন্ত তৃতীয় পক্ষর হস্তক্ষেপ আমরা সেরকম দেখি নেই। যদি কোনো কারণে তৃতীয় বা চতুর্থ পক্ষ, যেই পক্ষই ওখানে যদি নাক গলাতে আসে, হস্তক্ষেপ করে, যেমন সেটা সম্ভাবনা আছে আমাদের এই অঞ্চলে যে ভূ রাজনীতি, যেটা সেখানে যেই ভূ রাজনীতির মধ্যে যেগুলি পট পরিবর্তন হয়েছে, যেমন চকরিউ ডিপ সি পোর্ট আমরা বারবার বলি, এই কালাদান মাল্টি ট্রানজিট প্রজেক্টের কথা বলি, ইকোনমিক করিডোরের কথা বলি, চীনের আপনার বেল রোড ইনিশিয়েটিভের কথা বলি, ট্রেড ওয়ারের কথা বলি, মালাক্কা থেকে ফোকাস শিফটিং বাই দ্য চায়না টু দ্য আপনার চকপিও, এই সবগুলো কিন্তু একটা উপলক্ষ অনুষঙ্গ হতে পারে ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির জন্য। এবং সেগুলি যদি এখানে কোনোভাবে জড়িয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ সেখানে একটা সমূহ নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি দাঁড়াবে, এবং সেটা কিন্তু কারোর জন্য সুখকর হবে না, বাংলাদেশের জন্য না, মিয়ানমারের জন্য না। জি, অনেক ধন্যবাদ জনাব এমদাদুল ইসলাম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আজকের স্টুডিওতে। আসিফ মুনির, আপনার কাছে যে সর্বশেষ যে বিষয়টি জানতে চাই, এই যে এই সংকট যদি আগামী বছরেও সমাধান না হয়, এই সমাধানের আসলে রোডম্যাপটা কি হতে পারে, ছোট্ট করে জানতে চাই। অবশ্যই এটা একটা লঙ্গার টার্ম রোড ম্যাপ থাকতে হবে, এবং সেটা না হলে এটা সমাধানের দিকে যাওয়া যাবে না, অতি সত্বর সমাধান হবে না। কিন্তু একটা জায়গা হতে পারে যে অর্থায়নের জায়গায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের নিজেদের ভাষ্য যাতে তৈরি হয়, তাদের প্রতিনিধিত্ব যাতে তৈরি হয় সেই জায়গাটা, এবং মিয়ানমারে যেই অচলাবস্থা চলছে, যুদ্ধাবস্থা চলছে, এটার জন্য আঞ্চলিক আলোচনা, আন্তর্জাতিক আলোচনা, যাতে করে ওখানে অন্তত একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি হয়, যাতে করে আরেকটু পরিবেশ তৈরি হয় রোহিঙ্গাদের ফেরত যাওয়ার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।